আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি জহুরুল ইসলাম সাবিত। আমি আজকে ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় চারুপাঠ। আজকে এই ক্লাস শুরুর আগে তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তোমাদেরকে আগের ক্লাসে যে বাড়ির কাজটি দেওয়া হয়েছিল সেটি নিশ্চয়ই করেছো, আর অপেক্ষা করতে থাকো, ক্লাস শুরু হলেই তোমরা সে বাড়ির কাজটি দেখাবে। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেখান থেকে তোমরা শিখতে পারবে, সেটা হলো যে লেখক পরিচিতি সম্পর্কে তুমি জানতে পারবে, অর্থাৎ শওকত ওসমান সম্পর্কে তুমি জানতে, বলতে, লিখতে পারবে। এরপরে এই ছোট গল্পে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এখান থেকে অনেকগুলো শব্দ তুমি লিখতে পারবে, বলতে পারবে, শব্দের অর্থ বলতে পারবে। পাশাপাশি আজকের এই পাঠ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, নমুনা প্রশ্ন, বহু নির্বাচনীমূলক প্রশ্ন কিভাবে হবে, কিভাবে উত্তর দিবে সে বিষয়টি জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আমরা নিয়ে এসেছি পাঠ তোলপাড়। এখানে আজকে আমরা কি জানবো, সংক্ষেপে সে বিষয়গুলো উঠিয়ে আনা হয়েছে। লেখক পরিচিতি, শব্দার্থ টিকা, বহু নির্বাচনী প্রশ্ন সমাধান ও অতিরিক্ত প্রশ্ন। আজকের এই আলোচনা থেকে তোমরা যা শিখবে সম্পূর্ণ বিষয়টি সংক্ষেপে 4টি প্রশ্নে তুলে ধরা হয়েছে। সেটি হলো লেখক পরিচিতি, শব্দার্থ টিকা, বহু নির্বাচনী প্রশ্ন সমাধান ও অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে জানবে। এবার আসো লেখক পরিচিতি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শওকত ওসমান, তার জন্ম এবং মৃত্যু সাল একই সঙ্গে দেওয়া আছে। 1917 সালে লেখকের জন্ম এবং 1998 সালে তিনি মারা গিয়েছেন। আর শওকত ওসমানের ছবিও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, অবশ্যই তোমরা তাকে চিনে থাকবে। লেখক পরিচিতি সম্পর্কে আমরা আজকে এখানে একটু জেনে নেই। সেটি হলো যে শওকত ওসমান, এটি তার প্রকৃত নাম নয়, অবশ্যই তার প্রকৃত নাম তোমরা জানবে। তার প্রকৃত নাম হলো আজিজুর রহমান। শওকত ওসমান এই নামে তিনি পত্রপত্রিকায় লেখালেখি করতেন, কিন্তু তার প্রকৃত নাম বা আসল নাম হলো আজিজুর রহমান। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে 1917 সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তবে অধ্যাপনা করার আগে তিনি ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের চাকরির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তার চাকরির অভিজ্ঞতা অনেক বিচিত্র। আমরা বাংলা সাহিত্যে এই লেখককে বিশিষ্ট কথা সাহিত্যিক হিসেবেই দেখতে পাই, অর্থাৎ তার প্রধান পরিচয় হলো বাংলা সাহিত্যে তিনি একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। এখন কথা সাহিত্যিকটা কি, এটা একটু বোঝা দরকার। সেটা হলো সাহিত্যের বিভিন্ন আঙ্গিক রয়েছে। সেটা হলো কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, রম্য রচনা, মহাকাব্য, প্রবন্ধ, এগুলো সাহিত্যের বিভিন্ন আঙ্গিক। কথা সাহিত্য বলতে বোঝায় সাধারণত গদ্য সাহিত্যে যে ছোট গল্প এবং উপন্যাস লেখা হয় রসাত্মক ভাবে। সেজন্য তিনি দেখা যায় যে ছোট গল্প এবং উপন্যাস লেখায় তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাই তাকে বলা হয়েছে বিশিষ্ট কথা সাহিত্যিক। শুধু বড়দের জন্যই তিনি লেখালেখি করেন নাই, তোমাদের কথাও তিনি ভুলে যাননি। ছোটদের জন্য তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থগুলো আমরা এখান থেকে যেমন জানতে পারি, এখানে বড় বড় অক্ষরে তোমরা দেখতে পাচ্ছ ছোটদের জন্য তার লেখা বিভিন্ন ধরনের গ্রন্থ। ওটন সাহেবের বাংলো, 2 ডিগবাজি, 3 মস্কুইটো ফোন, 4 তারা 2 জন, 5 ক্ষুদে সোশ্যালিস্ট, 6 ছোটদের নানা গল্প, 7 কথা রচনার কথা, 8 পঞ্চসঙ্গী। এই 8টি গ্রন্থই তোমাদের পাঠ্য বইতে উল্লেখ করা হয়েছে। এই বইগুলো, এই গ্রন্থগুলো কার লেখা এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবারে আসো আমরা এই লেখকের কৃতিত্ব কি। বাংলা সাহিত্যে তিনি
কথা সাহিত্য বা আমরা যে ছোট গল্প বা উপন্যাস সাহিত্য বলি, এই ছোট গল্প এবং উপন্যাস সাহিত্যে বিভিন্ন ধরনের অবদান রাখার জন্য কৃতিত্ব স্বরূপ তাকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা পুরস্কৃত করেছেন। তেমনি তার 5টি অর্জন এখানে তুলে ধরা হয়েছে। লেখকের পুরস্কার লাভ: 1 নম্বর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পুরস্কার। এরপরে 2 নম্বর পুরস্কার হলো 21 পদক, তিনি 21 পদকও লাভ করেছেন। 3 নম্বর পুরস্কার আদমজী সাহিত্য পুরস্কার। 4 নম্বর নাসির উদ্দিন স্বর্ণ পদক এবং 5 নম্বর ফিলিপ সাহিত্য পুরস্কার। এই 5টি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে শওকত ওসমান কি কি পুরস্কার লাভ করেছেন। এই 5টি পুরস্কারের নাম অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবারে আসো, আমরা এই লেখকের লেখা যে ছোট গল্পটি পড়েছি, তোলপাড় নামক যে গল্পটি পড়েছি, সেই গল্পে অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন লেখক। তো সেখান থেকে আমরা কিছু শব্দ দেখে নেই। এখানে কিছু শব্দ উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছ। 1 পাঞ্জাবি মিলিটারি, 2 খাবি খাওয়া, 3 চাঙারি, 4 কাফেলা, 5 জ্বালা, 6 জয়ীব, 7 অস্বস্তি, 8 উর্দি। এই শব্দগুলো এই ছোট গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। চলো এবার এই শব্দের অর্থগুলো জেনে নেই। তোমাদের বইতে অনেকগুলো শব্দ দেওয়া আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে। 1 নম্বর পাঞ্জাবি মিলিটারি বলতে কি বোঝানো হয়েছে? সেটা হলো যে পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সৈনিককে পাঞ্জাবি মিলিটারি বলা হয়। পাকিস্তানি অন্যান্য সৈন্যদের সাথে এরাও পূর্ব বাংলার নিরস্ত্র জনগণের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। পাকিস্তানের অন্যতম দোসর হিসেবে পরিচিত এই পাঞ্জাবি মিলিটারি। 2 নম্বর শব্দ উল্লেখ করা হয়েছে খাবি খাওয়া। খাবি খাওয়া শব্দের অর্থ কি? বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা বা মরণাপন্ন হওয়া অথবা অসহায় বোধ করা, এটাকে বলা হয় খাবি খাওয়া। 3 নম্বর হলো চাঙারি। শব্দটির অর্থ হলো বাঁশের তৈরি এক ধরনের ডালা, এটাকে বলা হয় ঝুড়ি বা টুকরি। 4 নম্বর কাফেলা, সারি বেঁধে চলা পথিকের দলকে কাফেলা বলা হয়। আরো উল্লেখ করা হয়েছে এখানে 5 নম্বর শব্দ হলো জ্বালা, মাটির তৈরি পেট মোটা বড় পাত্রকে জ্বালা বলা হয়। 6 নম্বর শব্দ হলো জয়ীব। শব্দটা অবশ্যই আরবি শব্দ, এটির অর্থ হলো দুর্বল, হীনবল, বৃদ্ধ বা জরাজীর্ণ। 7 নম্বর শব্দ হলো অস্বস্তি। শব্দটা আঞ্চলিক উচ্চারণ লিখেছেন লেখক ছোট গল্পে। শব্দটা হলো অস্বস্তি। অস্বস্তি শব্দের অর্থ হলো অস্বস্তি বা মনের অশান্তি। 8 নম্বর উর্দি। শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। পাকিস্তানি পাঞ্জাবি মিলিটারি এবং পাকিস্তানি স্বৈরাচারী বাহিনী যে পোশাক পরেছিল সেটাকে বলা হয়েছে উর্দি। এবারে আসো, আমরা স্ক্রিনে নিয়ে এসেছি নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সমাধান। তোমাদের পাঠ্য বইতে নমুনা প্রশ্ন হিসেবে বহু নির্বাচনীমূলক প্রশ্নটা কিভাবে আসবে তার কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমরা এখানে সলিউশন দিচ্ছি। বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে এখানে 1 নম্বর প্রশ্ন করা হয়েছে যে তোলপাড় গল্পে ফর্সা চেহারা কার? অপশন হিসেবে দেওয়া আছে ক প্রৌঢ় নারীর, খ সদ্য বিধবার, গ সাবুর, ঘ জৈতুন বিবির। নিশ্চয়ই সঠিক উত্তর তোমরা বুঝতে পেরেছো। সঠিক উত্তর হলো ক প্রৌঢ় নারীর। আমরা গল্পের মধ্যে দেখতে পেয়েছি যে যখন ঢাকা শহর থেকে পালিয়ে আসছিল তখন একজন প্রৌঢ় নারীর কথা সেখানে গল্পের একটা বিস্তীর্ণ অংশ জুড়ে বর্ণনা করা হয়েছে। সাবুর সঙ্গে তার কথোপকথন হয় এবং সেখানে সাহায্য সহযোগিতার কথা উঠে এসেছে। 2 নম্বর প্রশ্ন হলো সাবুর বড় লজ্জা লাগে কেন? অপশন ক গায়ে কিছু না থাকায়, খ মহিলা 5 টাকা দিতে চাওয়ায়, গ পর্যাপ্ত পানি দিতে না পারায়, ঘ 5 মাস খাটতে হওয়ায়। সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
আগের দুটি ক্লাস যদি করে থাকো তাহলে অবশ্যই উত্তর পারবে। সঠিক উত্তর হলো ক, গায়ে কিছু না থাকায়। অর্থাৎ সাবু বড় লজ্জা পাচ্ছিল কখন? আমরা গল্পের মধ্যে দেখেছি যে ওই যে প্রৌঢ় নারীর সঙ্গে যখন সাবুর দেখা হলো গল্পের একটা পর্যায়ে, তখন সাবুর গায়ে কিছু ছিল না, একদম জরাজীর্ণ পোশাক, জীর্ণ একটা প্যান্ট ছিল পরনে, নাঙ্গা গা। তখন ওই প্রৌঢ় নারীকে দেখতে ছিল সে অনেক সুন্দর, সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, গায়ে সুন্দর পোশাক ছিল। তার সামনে নিজেকে গায়ে কাপড় চোপড় না থাকায়, গায়ে কিছু না থাকায় এক ধরনের লজ্জা অনুভব করেছিল। সেই কথাটা দিয়ে এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আসো একটু ভিন্ন রকমের নমুনা প্রশ্ন। সেটি হলো, এখানে বলা হচ্ছে যে উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সে উদ্দীপকটা কি আমরা একবার পড়ে নিই। গায়ের জমিদার শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিল। শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের পেটানো শুরু করলো। এই দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে। এটা হলো একটা উদ্দীপক। এখন এই উদ্দীপকের আলোকে আরো দুটি প্রশ্ন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য যে তোমাদেরকে যে সৃজনশীল পদ্ধতি নিয়ে যে আলোচনা করা হয়েছে, যে 4 ধরনের কাঠামোবদ্ধ প্রশ্ন থাকে সৃজনশীলের ক্ষেত্রে, সেটা হলো 1 নম্বর হলো জ্ঞান দক্ষতা মূলক প্রশ্ন ক, খ হলো অনুধাবন দক্ষতা, 3 প্রয়োগ দক্ষতা, 4 উচ্চতর দক্ষতা। ঠিক এই যে বহু নির্বাচনী প্রশ্নের কথা বলা হয়েছে, এটাও হলো দক্ষতা ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। সেজন্য এই প্রশ্নের মধ্যে যেমন জ্ঞানমূলক অর্থাৎ জ্ঞান দক্ষতামূলক প্রশ্ন থাকবে, তেমনি অনুধাবন দক্ষতামূলক প্রশ্ন থাকবে, তেমনি থাকবে প্রয়োগ দক্ষতামূলক প্রশ্ন তোমাদেরকে করা হবে। সবশেষে উচ্চতর দক্ষতা ভিত্তিক নমুনা বহু নির্বাচনী প্রশ্নও সেখানে থাকবে। এটা প্রশ্ন যখন পড়বে তখনই বুঝতে পারবে। এর আগে আমরা যেটা জানলাম সেটা হলো জ্ঞান দক্ষতামূলক নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনীমূলক প্রশ্ন। অর্থাৎ যে প্রশ্নটি করা হয় সেটা তোমার মস্তিষ্কে, তোমার মনের ভিতরে সে উত্তরটা জানা থাকবে তথ্য আকারে। সেই প্রশ্নের ধরনগুলো আমরা আগে জানতে পারলাম। এবারে প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা একটা উদ্দীপক পড়েছি, সেই উদ্দীপকের আলোকে এখানে প্রশ্ন করা হয়েছে, এবং তুমি এই উদ্দীপকটা ভালো করে পড়ে বুঝতে পারলে, অনুধাবন করতে পারলেই এই প্রশ্নগুলোর উত্তর তুমি সহজেই দেখতে পারবে। এটাকে বলা হয়েছে দক্ষতা ভিত্তিক বহু নির্বাচনীমূলক প্রশ্ন। তাহলে এবার আসো, আমরা যে উদ্দীপকটা পড়েছিলাম সেই উদ্দীপকের আলোকে দেখো 3 এবং 4 নম্বর প্রশ্ন কি করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখতে পাচ্ছ যে উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপাড় গল্পের কাকে তুলনা করা যায়। এবার অপশন হলো ক শওকত ওসমানকে, খ জৈতুন বিবিকে, গ মিসেস রহমানকে, ঘ সাবুকে। অবশ্যই তোমরা উত্তরটি বুঝতে পারছো যে এই গল্পে তাহমিনার ক্রোধে ফেটে পড়া আর তোলপাড় গল্পের সাবু সেখানে উত্তেজিত হয়েছিল, ক্রোধে ফেটে পড়েছিল, তার ভিতরে তোলপাড় হয়েছিল, এদিক থেকে মিল আছে। সুতরাং উত্তরটা তোমরা অবশ্যই পেরেছো। সেটা হলো 3 নম্বরের সঠিক উত্তর হলো ঘ সাবুকে। সাবুকে এই তাহমিনার সঙ্গে তুলনা করা যায়। 4 নম্বর প্রশ্ন দেখো, এটি আবার ভিন্ন ধরনের প্রশ্ন। তোমাদেরকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন বা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন হিসেবে একটি ধারণা দেওয়া হয় যে একটা প্রশ্নের ভিতরে সমান উত্তরবাচক আরো কিছু অপশন থাকবে। সেই অপশনগুলোকে রোমান সংখ্যায় 1, 2, 3 দিয়ে অপশনগুলো তুলে ধরা হবে, এবং ওর মধ্যে থেকে কোনটা সঠিক সেটা তুমি বের করতে পারবে। সেখান থেকে একটা উত্তর হতে পারে, 2টা উত্তর হতে পারে, অথবা 3টা উত্তরই হতে পারে। আমরা এটা এবার দেখে নেই। 4 নম্বরে প্রশ্ন করা হয়েছে, উদ্দীপকের জমিদার ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচারে প্রকাশ পেয়েছে 1 ক্ষমতার দাপট, 2 জুলুমের দাপট, 3 অন্যায়ের দাপট। নিচের কোনটি সঠিক? অপশন ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো।
এখানে অপশনের 3টি বিষয় উঠে এসেছে, সুতরাং সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। শিক্ষার্থীরা, এই যে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনমূলক প্রশ্ন দেখতে পেলে, এবারে আমরা পাঠ্য বইয়ের আলোকে আরো কোন ধরনের প্রশ্ন হতে পারে এই বহু নির্বাচনমূলক প্রশ্ন, সেরকম আরো কিছু প্রশ্ন এবং উত্তর আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, 1 নম্বর, সাবুর মায়ের নাম কি? উত্তর জৈতুন বিবি। 2, সাবুদের গ্রামের নাম কি? উত্তর গাবতলী গ্রাম। 3, গল্পে বর্ণিত প্রৌঢ়া নারীর নাম কি? সঠিক উত্তর মিসেস রহমান। 4, প্রৌঢ়া নারী কত টাকার নোট সাবুর হাতে দিয়েছিলেন? উত্তর 5 টাকার নোট। 5, গল্পে বর্ণিত বৃদ্ধের বয়স কত? উত্তর 70 বছর। আরো 5টি প্রশ্ন এখানে আছে, দেখো। 6 নম্বর প্রশ্ন হলো, পাঞ্জাবি মিলিটারিরা বুড়োর কয় ছেলেকে হত্যা করে? উত্তর 3 ছেলেকে। 7, শওকত ওসমানের প্রকৃত নাম কি? উত্তর আজিজুর রহমান। 8 নম্বর প্রশ্ন, ওটন সাহেবের বাংলো গ্রন্থটি কার লেখা? বলাই বাহুল্য, তোমরা একটু আগেই জেনেছ, শওকত ওসমানের লেখা। 9 নম্বর প্রশ্ন, শওকত ওসমানের জন্ম কোন গ্রামে? উত্তর সবল সিংহপুর গ্রামে। 10 নম্বর প্রশ্ন, উর্দি শব্দের অর্থ কি? উত্তর সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 10টি বহু নির্বাচনমূলক প্রশ্ন আর অপশন ছাড়া সঠিক তোমাদেরকে যে পাঠ্য বইয়ের নমুনা বহু নির্বাচনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক সেভাবে এই প্রশ্নগুলো দিয়েও সেরকম বহু নির্বাচনমূলক প্রশ্নও তৈরি করা যেতে পারে। কারণ তোমাদের পরীক্ষা যখন অংশগ্রহণ করতে হবে, তখন এখান থেকেও প্রশ্ন আসতে পারে। সেজন্য সেই প্রশ্ন, অতিরিক্ত 10টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এগুলো তোমাদের মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এতক্ষণ যে আলোচনা করলাম, আজকের এই আলোচনায় সামারি মূল বক্তব্যটা হলো, সেটা হলো যে আমরা এখানে লেখক সম্পর্কে জানতে পারলাম। তোমরা লেখক সম্পর্কে বলতে পারবে, শব্দার্থ বলতেও লিখতে পারবে, বহু নির্বাচনীমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে। এই বিষয়গুলো আজকের এই আলোচনায় ফুটে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শেষ পর্যায়ে এসে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। আজকের আলোচনার আলোকে তোমাদের বাড়ির কাজ হলো, শওকত ওসমান সম্পর্কে তুমি কি জানো লেখো। অবশ্যই এই বাড়ির কাজটি তোমরা বাসায় করবে এবং যখন ক্লাস শুরু হবে তখন এই বাড়ির কাজটি অবশ্যই তোমার বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। আর হ্যাঁ, আরো একটি কথা, তোমরা যদি এই ক্লাসটি যদি আবার দেখতে চাও, তাহলে তোমরা ইউটিউব চ্যানেল সার্চ করে দেখতে পারবে, অথবা ফেসবুক পেজে তোমরা এই ক্লাসটি আবার দেখতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। Dear students, welcome to our today's lesson, speech, which is also known as narration. In our JSC syllabus, you know that we see the passive narration, but before starting a passive narration, you have to know some basic rules of narration. Today we'll discuss about it. Dear student, you know that in every language we need to report messages, speeches, comments or requests to the person or person to others. When we can report exactly what another person has said, that is called direct speech, or if we turn it into in our own words, that is called indirect speech. So look at the slide, there is an example. He said, I am ill. This is the example of a direct speech. Here, said is a reporting verb and I am ill is a reported speech. When we turn it into indirect speech, we say that he said that he was ill. Here, that has been added as a linker and first person I in the direct speech has been changed to he based on the subject of the reporting verb, and
The verb am has been changed to was based on the verb said and its tense. Is it clear to you? Now look at the changing tenses. The tense change as follows. Present simple turn into past simple if the reporting verb is past tense. So look at the example. Abid said, I like old songs. It becomes, Abid said that he liked old songs. Here we see that uses as a linker and I turn into he. I turn into he. I change with Abid and becomes he. And in the present continuous form, present continuous turned into past continuous. The example is Connor said they are playing cricket. The answer will be Connor said that they are playing cricket. Here are become were because we know that were is the past continuous form. And here we also see that is used as a linker and are become were. And the third one, present perfect turn into past perfect. The example is Rahil said, I have lost my watch. The answer will, Rahil said that he had lost his watch. Look at the example. Here, I change into and becomes he. Because I change with Rahil and turn it into he and have turned into had. And my turn into his. Because it shows the third person, Rahil. And it turned into his. The present perfect continuous form turn it into past perfect continuous form. And the example Afrin said, I have been working for the poor. And the answer will be, Afrin said that she had been working for the poor. Here we see that I turn into she because here we see that I change with Afrin and become she. And the tense have turned it into head because head is the past form. Again, we see that past simple tense turn into past perfect. There is the example, Rafsan said, I watched the film. Here we see that Rafsan said that he had watched the film. And we see that the perfect form had is used here. And the next one, past continuous form, it will turn it into past perfect continuous. Nadia said, I was making a toy. So we know the rules of past perfect continuous. So it will be, Nadia said that she had been making a toy. Okay. We also see the some changes of words when we turn into direct to indirect speech when the reporting verb is past tense. And so look at the both. Here now become, then, ago become, before, today, that day, tomorrow, the next day, yesterday, the previous day, last night, the previous night, this, that, here, there. Dear students, now we discuss about an interrogative sentences, how we change indirect to indirect. Okay, there is an example. He said to her, when will you come? The answer will be, he asked her when she would go. Here you see that said to turn into asked and will turn it into would and come change to go. Look at the slide and look at the example. Here what we see? We see that when an interrogative direct speech changed to indirect, it becomes an assertive sentence and we use asked when this is an interrogative sentence.
Okay, then students, we now go to the imperative sentence, how we change it into direct from direct to indirect speech. There is some example of indirect sentences. Father said to the son, don't eat junk food. This is an imperative sentence. So how can we turn it into indirect? Look at the slide. The father forbade the son to eat junk food. Father forbade the son to eat junk food. Here we use forbade instead of said and to before the verb. Okay? The other sentence, the boy said to the man, sir, give me your pen please. Here is a request. The boy requested his teacher. And the answer will be addressing the man as sir. Addressing the man as sir. The boy requested him to give him his pen. Here you see that requested him. Him means the man. To give him, here him is the boy, his pen. So when any person asks anyone as sir, then we write like this, addressing the man as sir, and here we see the please. So we use request. So the answer is addressing the man as sir, the boy requested him to give him his pen. So what we will see here, we see as per the sense of the reported speech, the reporting verb changes to tell, order, command, request, beg, forbid, ask, etc. Or to is used, look at here, to is used as a connector, and if the reported speech is negative, not to is used as a linker. Again, when we use let in an imperative sentence, how can we change it into indirect speech? Look at here. My brother said, let me watch television. Let me watch television. Here we see that my brother requested that he might or might be allowed to watch television. Here we see my brother asked permission. Ask permission. When there is any permission, then we use might or might be allowed to. So we see that my brother requested that he might be allowed to watch television. The second one, the boy said to the man, sir, give me your pen please. We discussed it before. Okay, addressing the man as sir, the boy requested him to give him his pen. Okay, so look at the some example of octative sentence. Here we see that she said to me, may you prosper in life. Here the answer will be, she wished that I might prosper in life. This is an octative sentence. Here we expect anyone's prosper. So we use wish. So we use wish, and the answer is she wished that. That is the linker, and you turn with me and change and become I, and may become might. Okay, so the answer is she wished that I might prosper in life. The second one, they said, long live our Prime Minister. Here we also wished the long life of our Prime Minister. So the answer will be, they wished that their Prime Minister should live long. Okay, is it clear? Now we discussed
about exclamatory sentence, how we turn it from direct speech to indirect speech. Here we use joy, with joy, sorrow, grief, wonder, cry out, surprise, shouting joy, etc. to express the feelings. Okay, so let's start some example. Okay, look at the example. The players said, "Hooray! Our team has won the match." Here is the expression of the feelings of the players. So the answer, we can turn it into indirect speech just like this. The players exclaimed with joy, because there is the exclamation word hooray. So the answer, the players exclaimed with joy that their team had won the match. And the second one, Faridul said to Fahim, "What a nice bird it is." There is also the expression of exclamatory sentences. Okay, Faridul exclaimed with joy. Here we see that Faridul shows his expression and what a nice bird it is. So we use Faridul exclaimed with joy to Fahim that it was a nice bird. It was a nice bird. Dear students, we discussed all the sentences: assertive, interrogative, imperative, optative and exclamatory, and how we want to change from direct speech to indirect speech. We discussed it. So now, students, we discuss how we change the passage narration from direct to indirect speech. Before writing a passage narration, you have to read the passage again and again and find out the speaker and the listener. Then it is very easy to you to turn it into indirect speech, because you know the rules how to change from direct speech to indirect speech. So it is very easy to you to turn from direct speech to indirect speech in a passage narration. Okay, there is an example. I have got GPA 5 in the PEC examination, said Jahid. Here you see that Jahid said that I have got GPA 5 in the PEC examination. So the answer will be Jahid said to me, because there is the two person, one is speaker and the other one is listener. One is Jahid. He had got GPA 5 in the PEC examination. And the second line, congratulations, I said. Here, I said congratulations. And the answer will be, I congratulated him. Him, this is Jahid. So here I write, I congratulated him. And the third one, what do you want to do now? I asked, what do you want to do now? This question is asked by me. So the answer will be, I again asked him. I again asked him what he wanted to do then. Now turn into then. And again another line, I want to study in a reputed school. This line is said by Jahid. I want to study in a reputed school. So here we see that he replied that. Here he is Jahid. He replied that he wanted to study in a reputed school. Here is another line. I will get admission in ideal school and college, Jahid said. Here we see that Jahid again said that I will get admission in ideal school and college. So the answer will be
he also said that, because he again said it, or you can use he again said that he would try to get admission in ideal school and college. Here we use would, because we know that here I see that I will. Here will turn into would, and I changed and turn it into he. So student, if you practice the passage narration by following all the rules, I hope you can easily change from direct speech to indirect speech, which is included in your JSC syllabus. Okay, this is up to today. Hope you will enjoy the class. Okay, bye. Stay safe and secured. Thank you. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞান ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের দেহের বিভিন্ন শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এগুলো কিভাবে কাজ করে, আমাদের দেহে কিভাবে ডিফেন্স সিস্টেম তৈরি করে, এবং মানব দেহের মধ্যে রক্তের উপাদানগুলো কি কি পরিমাণে বিন্যস্ত অবস্থায় থাকে, এবং রক্তের সাধারণ কাজগুলো কি। নিশ্চয়ই তোমরা সেই পাঠের পড়াগুলো বাসায় খুব ভালোভাবেই অনুশীলন করেছো। প্রত্যাশা করছি আমাদের আজকের এই পাঠটিও তোমাদের অনেক ভালো লাগবে। সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসের আলোচনা শেষে বলেছিলাম যে রক্তের উপাদানের যে অস্বাভাবিক অবস্থা আমাদের দেহের মধ্যে তৈরি হয়, সেই অস্বাভাবিক অবস্থা কিন্তু নানা রকম রোগের একটি লক্ষণ, এবং অস্বাভাবিক রক্তের অবস্থার কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়। আবার অনেক সময় দেখা যায় যে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, তার মানে বুঝতে হবে সেই মানুষের দেহে কোনো না কোনো ভাবে হোক জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে। এই যে আমরা এখন যে মহামারীর কথা বলি, করোনার কথা বলছি, সেটি কিন্তু মানুষ চাইলে নিজেকে নিজে আরো ভালোভাবে নিজের ডিফেন্স সিস্টেমটাকে সক্রিয় করতে পারে। আমাদের দেহের মধ্যে যে ইমিউনো সিস্টেম আছে সেটাকে আরো আমরা ভালোভাবে নিজেরাই তৈরি করতে পারি, অল্প কিছু যদি আমরা নিয়মাবলী মেনে চলতে পারি। কিছু খাবার আছে যেগুলো পরিহার করা, আবার কিছু খাবার আছে যেগুলো আসলে আমাদের দেহের ইমিউনো সিস্টেমকে ট্রিগারিং করে, যেমন লেবুর রস, ভিটামিন সি, এগুলো আমাদের দেহের যে ইমিউনো সিস্টেমটা আছে, ডিফেন্স সিস্টেম আছে, এটাকে ট্রিগার করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তো এই আলোচনাগুলো তোমাদের ভালো লাগবে, কিভাবে আমাদের দেহের মধ্যে আসলে এই উপাদানগুলো, রক্তের উপাদানগুলোর অস্বাভাবিকতার কারণে আমাদের দেহে বিভিন্ন রোগ হয় এবং কিভাবে আমরা সেখান থেকে ভালো থাকতে পারি। চলো আমরা দেখে নিই। তো আমরা আমাদের দেহের মধ্যে দেখি যে পলিথাইসেমিয়া নামে একটা রোগ হয় এখানে, যেখানে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়া। আমাদের দেহের মধ্যে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়, বেড়ে যায়, তাহলে যে রোগটা এখানে দেখা দেয় সেটি হচ্ছে পলিথাইসেমিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি রোগের নাম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে পলিসাইথেমিয়া। তো এই রোগটি কেন হয় এবং এই রোগটি কোন ধরনের কণিকার সাথে রিলেটেড, অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। আমরা জানি একটি মানুষের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিক কত? সুস্থ পুরুষ মানুষের দেহে হচ্ছে 4.5 লাখ থেকে 5.5 লাখ প্রতি ঘন মিলিমিটারে, আর সুস্থ নারীর দেহে হচ্ছে 4 লাখ থেকে 5 লাখ প্রতি ঘন মিলিমিটারে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে রোগটি পলিসাইথেমিয়া, এই রোগটি কি কারণে হচ্ছে? মানুষের স্বাভাবিক লোহিত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এই রোগটি হচ্ছে। আবার লোহিত রক্তকণিকার সাথে রিলেটেড আর এক ধরনের রোগ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে লোহিত রক্তকণিকার পরিমাণ যদি কমে যায় তাহলে আমরা অনেক সময় বলি যে অ্যানিমিয়া, এই মানুষটির অ্যানিমিয়া হয়েছে, অমুকের অ্যানিমিয়া হয়েছে, এই ধরনের কথা আমরা বলে থাকি, এবং ডক্টররা বলে যে হ্যাঁ অ্যানিমিয়া হয়েছে। কারণটা হলো তার দেহের লোহিত রক্তকণিকার পরিমাণ যদি স্বাভাবিক অবস্থার চেয়ে নিচে নেমে আসে তাহলে তাকে বলছি আমরা অ্যানিমিয়া রোগ। তো আমরা এই দুটো রোগেই জানলাম যে লোহিত রক্তকণিকা সংক্রান্ত, অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে একটি বেশি আর একটি স্বাভাবিকের চেয়ে কম। এবং থ্রোম্বোসাইসিস, আবার
থ্রোম্বোসাইটোসিস অর্থাৎ অনুচক্রিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। আমাদের দেহে আমরা জানি যে অনুচক্রিকার সংখ্যাও কিন্তু আমাদের দেহের মধ্যে সুনির্দিষ্ট। যদি অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় আমাদের দেহে থেকে আবার যদি অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়, তবে যে রোগটি হয় তাকে আমরা বলেছি থ্রোম্বোসাইটোসিস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখছি যে লিউকোসাইটোসিস নামে এক ধরনের রোগ। তো শ্বেতকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে 20,000 থেকে 30,000 হয়, অর্থাৎ পরীক্ষায় দেখা গেছে, ডায়াগনোসিস করে দেখা গেছে যে যাদের ক্ষেত্রে লিউকোসাইটোসিস রয়েছে তাদের দেহের মধ্যে শ্বেতকণিকার চেয়ে বেড়ে 20,000 থেকে 30,000 পর্যন্ত হয়ে যায়, তখন এই রোগটি দেখা দেয়। লিউকোমিয়া, শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যদি আরো বেশি অর্থাৎ 50,000 থেকে 1,00,000 পর্যন্ত হয়, তখন যে রোগটি হয় তাকে আমরা বলেছি হলো লিউকেমিয়া। তখন যে অবস্থাটি হয় তো আমরা তাকে বলেছি লিউকেমিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি রোগের নাম দেখা যাচ্ছে, এটির নাম হচ্ছে যে পারপুরা। আমাদের দেশে প্রায়শই ডেঙ্গু রোগের একটি নির্দিষ্ট সিজনে ডেঙ্গু রোগের প্রভাব দেখা দেয় এবং সেই সময় আমরা দেখি যে এই ধরনের অবস্থাটি, এই ধরনের লক্ষণটি প্রকাশ পায়। অর্থাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে তখন এই অবস্থা তৈরি হয়। অনুচক্রিকার সংখ্যা যখন মানুষের স্বাভাবিক অবস্থা চেয়ে নিচে নেমে যায়, তখন কিন্তু এই ধরনের রোগ দেখা দেয়। এই রোগের নাম হচ্ছে পারপুরা। শিক্ষার্থী বন্ধুরা, থ্যালাসেমিয়া এটি আরেকটি রোগ, অর্থাৎ লোহিত কণিকার স্বাভাবিক অবস্থা, আরেকটি হচ্ছে লোহিত কণিকার অস্বাভাবিক অবস্থা জনিত একটি রোগ, যাকে আমরা বলছি হলো থ্যালাসেমিয়া। এটি বংশগত রোগ যা প্রচ্ছন্ন জিনের পরবর্তীতে প্রকাশ পাওয়ার কারণে এই রোগটি পিতামাতার কাছ থেকে সন্তানের মধ্যে ক্যারি করে। অর্থাৎ পিতামাতার দেহের মধ্যে যে প্রচ্ছন্ন জিন থাকে, যার ভেতরে এই লোহিত রক্তকণিকার থ্যালাসেমিয়ার জিন থাকে, এই জিনটি পরবর্তীতে দুটি প্রচ্ছন্ন জিন যখন সন্তানের মধ্যে ক্যারি হয়, তখন সন্তানের মধ্যে সেটি আবার এই রোগটি তখন প্রকাশ করে। তো এই জিনগত বা জেনেটিক্সের এই রোগটি অবশ্যই পিতামাতার ক্ষেত্রে আসলে চেক করতে হবে, নাহলে সন্তানদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি প্রকট আকারে দেখা দিতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে এবং এই ক্লাসে একই সাথে দুটো ক্লাসের আমরা কিছু প্রশ্ন আমরা এখানে দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি। তোমরা নিশ্চয়ই আমার সাথে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আমরা জানি যে শ্বেত রক্তকণিকা কি করে। এটি জীবাণু ধ্বংস করে, এটি অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, আমাদের দেহের ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে রাখে। তাহলে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হলো জীবাণুকে ধ্বংস করে রোগ প্রতিরোধ করা। পরের প্রশ্নটি হলো মনোসাইট ও লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য কি। আমরা জানি যে এই শ্বেত রক্তকণিকারই উপাদান হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট। এখানে মনোসাইট লিম্ফোসাইটের পার্থক্য হলো মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আর লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠনের মাধ্যমে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে সহায়তা করে। দুটোই রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভূমিকা পালন করে। মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ওই যে এমিবার মতো চারদিকে ক্ষণপদ তৈরি করার মাধ্যমে যে প্রক্রিয়া কাজ করে সেই প্রক্রিয়াটি। আর লিম্ফোসাইট হচ্ছে টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট, এগুলো অ্যান্টিবডি প্রডিউস করে। বাইরে থেকে কোনো জীবাণু দেহে প্রবেশ করলে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট এরা আমাদের দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে। রক্তবাহিকার ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে রক্তের মধ্যে এক ধরনের উপাদান থাকে যাকে বলছি আমরা কি, হ্যাপারিন। তাহলে বেসোফিল হ্যাপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে কি দেয়, বাধা দেয়। আর থ্যালাসেমিয়া কি, আমরা একটা রোগ সম্পর্কে জানলাম। থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগ যা প্রচ্ছন্ন জিনের কারণে হয়ে থাকে এবং এর ফলে কি হয়, রক্তশূন্যতা সৃষ্টি হয়। এমনকি এই জিনগত এই রোগের কারণে সন্তানদের মধ্যে যদি রোগটি ক্যারি করে তাহলে রক্তশূন্যতায় অনেকেই মারাও পড়তে পারে। তো এই ক্ষেত্রে আসলে এই জিনগত যে চেকিংগুলো আছে এগুলো আসলে করে নেওয়া উচিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেহেতু বাসায় এখন এই মুহূর্তে তোমাদের এই পড়াশোনা ছাড়া খুব একটা কাজ নেই, তারপরেও তোমরা যতটুকু পারো বাবা মাকে বাসায় সহযোগিতা করো তাদের কাজেও, যেহেতু আমাদের ঘরেই থাকতে হচ্ছে, নিরাপদে তোমরা করে ফেলো যে অনুচক্রিকার কাজ অর্থাৎ রক্ততঞ্চন প্রক্রিয়া সহ এটি ব্যাখ্যা করতে হবে।
কিভাবে আমাদের দেহের মধ্যে রক্ত জমাট বাঁধে আমরা একটা প্রক্রিয়া দেখেছিলাম, যে ফাইব্রিনোজেন তৈরি পর্যন্ত একটা প্রক্রিয়া আমরা জেনেছি। ফাইব্রিনোজেন জালক তৈরির মাধ্যমে কিভাবে রক্ত জমাট বাঁধে, তোমরা নিশ্চয়ই কাজটি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি কাজ রয়েছে, একটু দেখে নেই। শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা চিত্র এঁকে এদের যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোর তুলনা করতে হবে। আমরা শ্বেত রক্তকণিকার বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে জানি, এই চিত্রগুলো আঁকবো এবং অনুচক্রিকা চিত্র আঁকবো। শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা কিভাবে কোন কোন কাজগুলোর সাথে আমাদের দেহের মধ্যে পার্থক্য তৈরি করে রেখেছে, এগুলো পার্থক্য আকারে একটি ছক আকারে এগুলো সুন্দর করে আমরা করব। তাহলে আমাদের এই সংক্রান্ত সৃজনশীলে যে প্রশ্নগুলো আসতে পারে এগুলোর প্র্যাকটিসটা কিন্তু এখানে হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা বারবার তোমাদের বলা হচ্ছে যে তোমরা তোমাদের প্রিয় কিশোর বাতানে এই ক্লাসগুলোকে